18 দিনের ইউরোপ সফরে আজ আমরা শেষ পর্বে পৌঁছে গেছি ইতালিতে। আজ থেকে আগামী 3 দিন আমরা ঘুরে দেখব জলনগরী ভেনিস, শিল্প সংস্কৃতির শহর ফ্লোরেন্স, বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন রাষ্ট্র ভ্যাটিকান সিটি আর ইতিহাসের জীবন্ত শহর রোম। ইতিহাস, শিল্প, স্থাপত্য, সঙ্গীত, ফ্যাশন আর বিশ্ববিখ্যাত রন্ধনশৈলীর জন্য পরিচিত এই দেশকে বলা হয় ইউরোপীয় সভ্যতার অন্যতম প্রাণকেন্দ্র। রোমান সাম্রাজ্যের উত্থান থেকে শুরু করে রেনেসাঁর জন্ম বিশ্ব ইতিহাসের অসংখ্য গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী ইতালি। অস্ট্রিয়ার মনোরম আল্পস পর্বতমালা আর সবুজ উপত্যকাকে বিদায় জানিয়ে আমরা রওনা দিলাম ইতালির রোমান্টিক শহর ভেনিসের উদ্দেশ্যে। পাহাড়ি রাস্তা পেরিয়ে ধীরে ধীরে বদলে যেতে লাগলো প্রকৃতির রং। আরও কয়েক ঘন্টা যাত্রার পরে পৌঁছে গেলাম জলনগরী ভেনিসে। ভেনিসের মেনল্যান্ড থেকে ভেনিসের আইল্যান্ডে যাওয়ার জন্য আমরা উঠে পড়লাম ভেপোরাত্তো বা ভেনিসের বিখ্যাত ওয়াটার বাসে। আমাদের দুপাশে শতাব্দী প্রাচীন প্রাসাদের সারি। তবে বৃষ্টির জন্য ভালো পরিষ্কার দেখা যাচ্ছিল না। ইতালি শুধু ইতিহাস আর শিল্পকলার দেশই নয়, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যার দিক থেকেও বিশ্বের অন্যতম শীর্ষ দেশ। এখন আমরা তারই এক রত্ন ভেনিসকে ঘুরে দেখতে চলেছি। আমরা পার করে এলাম বিখ্যাত ব্রিজ অফ সাই। একসময় এই সেতু দিয়েই বন্দীদের আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হতো। শেষবারের মতো মুক্ত আকাশ দেখতে তাদের দীর্ঘ নিঃশ্বাসই নাকি পড়ত। সেই থেকেই এই সেতুর নাম হয়েছে ব্রিজ অফ সাই। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম ভেনিসের প্রাণকেন্দ্র সেন্ট মার্কস স্কোয়ারে। প্রথমেই চোখে পড়ল অপূর্ব সেন্ট মার্কস ব্যাসিলিকা, সোনালী মোজাইক আর বাইজেন্টাইন স্থাপত্যের নির্মিত এই গির্জা শতাব্দীর পর শতাব্দী ধরে ভেনিসের গৌরব বহন করে চলেছে। আমরা এখন ভেনিসের সেন্ট মার্কস স্কোয়ারে। সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে, তাই এই চত্বরটাকে বৃষ্টির মধ্যেই আমরা ঘুরে ঘুরে দেখছি। প্রথমেই দেখেছি সেন্ট মার্কস ব্যাসিলিকা, ভেনিসের সবচেয়ে বিখ্যাত গির্জা এবং বাইজেন্টাইন স্থাপত্যের এক অনন্য নিদর্শন। তারপর দেখলাম ডজেস প্যালেস। একসময় এটা ছিল ভেনিস প্রজাতন্ত্রের শাসক অর্থাৎ ডজের বাসভবন আর প্রশাসনিক সদর দপ্তর। প্রায় 99 মিটার উঁচু ঘণ্টাঘরটার নাম সেন্ট মার্কস ক্যাম্পানিল। বহু শতাব্দী ধরে এটা জাহাজের নাবিকদের জন্য দিক নির্দেশের কাজ করছে। এইসব দেখে আমরা আবার ফিরে এলাম ভেনিসের মেনল্যান্ডে, সেই ভেপোরাত্তো করে।
ভেনিসের সেই অসাধারণ সব স্মৃতি সঙ্গে নিয়ে আমরা সেদিনের মতো ফিরে এলাম বাসে আর রওনা দিলাম প্যাডোভার উদ্দেশ্যে। আমাদের আজকের রাত্রিবাসের ঠিকানা প্যাডোভা সেরাটন হোটেল। লেজটা দেখো, লেজটা বিখ্যাত লেজ। কাঠবিড়ালির লেজ। আসুন আমাদের হোটেলের রুমটা একটু দেখাই। আজ আমাদের ইউরোপের 15th ডে, 16ই মে 2026। আমরা একদম ইউরোপের লাস্ট লেগে ইটালিতে। কাল রাতে এই 4 পয়েন্ট সেরাটনে ছিলাম। সকালে ব্রেকফাস্ট সেরে শুরু হলো আমাদের ইতালি সফরের নতুন অধ্যায়। আজকে আমাদের প্রথম গন্তব্য বিশ্বের অন্যতম বিখ্যাত স্থাপত্য পিসার লিনিং টাওয়ার। টাস্কানির মনোরম প্রাকৃতিক দৃশ্য আর ইতালির সুন্দর হাইওয়ে পেরিয়ে আমরা এগিয়ে চললাম সেই ঐতিহাসিক শহরের দিকে, যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে এক বিস্ময় হয়ে দাঁড়িয়ে আছে হেলে থাকা সেই বিখ্যাত মিনার। বাস থেকে নেমে আমরা একটা ট্রামে চড়ে বসলাম পিসার হারানো টাওয়ার দেখতে যাব বলে। আসলে অনেকটা হাঁটতে হতো, তাই এই ট্রামটাকে নেওয়া। এই লিনিং টাওয়ারটা তৈরি হতে লেগেছিল টোটাল 199 বছর। 199 ইয়ার লেগেছিল এটা কমপ্লিট হতে। উনিশশো 87 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি পাওয়া এই চত্বরটিতে ঢুকেই প্রথমেই চোখে পড়ল সবুজ লনের ওপর সাদা মার্বেলের এইসব অসাধারণ শিল্পকর্মগুলো। এখন আমরা দাঁড়িয়ে আছি পিসার সেই মিরাকল অফ স্কোয়ারসে। চারপাশে সাদা মার্বেলের অনন্য স্থাপত্য যেন এক উন্মুক্ত জাদুঘর। বাম দিকে ইতালির বৃহত্তম ব্যাপটিস্ট্রি, মাঝখানে একাদশ শতাব্দীর অপূর্ব পিসা ডুওমো, আর ডান দিকে বিশ্বের বিস্ময় লিনিং টাওয়ার অফ পিসা। আমরা মুগ্ধ হয়ে দেখছিলাম পিসা ক্যাথিড্রালের সাদা ধূসর মার্বেলের সেই সৌন্দর্য আর সূক্ষ্ম কারুকাজ। এইসব দেখতে দেখতেই ঢুকে পড়েছিলাম ক্যাথিড্রালের ভিতরে। পিসার এই ঐতিহাসিক স্থাপত্য আর লিনিং টাওয়ারের অসাধারণ স্মৃতি হৃদয়ে নিয়ে আমরা বিদায় জানালাম এই সুন্দর শহরকে। এবার আমাদের গন্তব্য ইতালির টাস্কানি অঞ্চলের রাজধানী ফ্লোরেন্সে। আওয়ার ট্যুর গাইড ইন ফ্লোরেন্স। এখান থেকে ওয়াকিং ট্যুর শুরু হবে ফ্লোরেন্সে। ফ্লোরেন্স শহরের ভিতর দিয়ে বয়ে চলা আর্নো নদীর পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। শহরের নানা অলিগলির ভিতর দিয়ে প্রায় আধা ঘন্টা হাঁটার পর আমরা পৌঁছালাম সেই বিখ্যাত স্থানে পিয়াজ্জা দেল দুওমো। সামনেই দাঁড়িয়ে রয়েছে ফ্লোরেন্স ক্যাথিড্রাল, যার আনুষ্ঠানিক নাম সান্তা মারিয়া দেল ফিওরে। সাদা আর গোলাপি মার্বেলের নিখুঁত কারুকাজ করা এই বিশাল গির্জা আমাদের দূর থেকেই দৃষ্টি আকর্ষণ করেছিল। আমরা বেশ কিছুক্ষণ এই চত্বরের আশেপাশে ঘুরে চারপাশের শিল্পকর্ম, ঐতিহাসিক ভবনগুলো আর প্রাণচঞ্চল পরিবেশের
উপভোগ করলাম। সত্যি ইতিহাস যেন এখানে প্রতিটি ইট পাথরের মধ্যেই জীবন্ত হয়ে আছে। আবার আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম। আমাদের পরবর্তী গন্তব্য ছিল ফ্লোরেন্সের প্রাণকেন্দ্রে পিয়াজ্জা দেল্লা সিগনোরিয়া। শতাব্দীর পর শতাব্দী ধরে এই ঐতিহাসিক চত্বরটি ছিল ফ্লোরেন্সের রাজনৈতিক ও সামাজিক জীবনের কেন্দ্রবিন্দু। This is our city hall, which was built in 3 centuries. This part where you see the sun, that's 14th century. The middle part is 15th century, and the last part, that direction, is 16th century. চত্বরের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে পালাজ্জো ভেক্কিও। মধ্যযুগীয় এই প্রাসাদ আজও শহরের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন। এই সিগনোরিয়ামকে অনেকেই বলেন এটা একটা ওপেন এয়ার মিউজিয়াম, কারণ এখানে রয়েছে বিশ্বের বিখ্যাত বহু ভাস্কর্যের প্রতিরূপ আর ঐতিহাসিক শিল্পকর্ম। প্রবেশদ্বারেই দেখা যায় মাইকেলেঞ্জেলোর বিখ্যাত ডেভিড ভাস্কর্যের প্রতিলিপি। এখানে সব জায়গাতেই ফার্স্ট ফ্লোরটা যত বড়, সেকেন্ড ফ্লোরটা তার তো থার্ড ফ্লোরটা তার চেয়ে কম। এই ডিজাইনটা সব, এই ডিজাইনটা এইটা কিন্তু কারেন্ট, এইটা দেখ, এটা অন্য, এটা সবগুলো সেম, হ্যাঁ এটা নতুন। নতুন। ফ্লোরেন্সের সফর শেষ করে আমরা রওনা দিলাম ইতালির রাজধানী রোমের উদ্দেশ্যে। সন্ধ্যার পর এসে পৌঁছালাম হোটেল ফোরাম অ্যারিজোতে। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি কাটিয়ে আজ এখানেই রাত কাটাবো। ফ্লোরেন্স আমাদের হোটেলের রুম। সকালে ব্রেকফাস্ট টেবিলের ছবিটা কিছুটা এরকম ছিল। অন্যান্য হোটেলগুলোর তুলনায় সেরকম ইলাবোরেট অ্যারেঞ্জমেন্ট খুব একটা ছিল না, তবে আমরাও এই একই ধরনের ব্রেকফাস্ট খেতে খেতে প্রায় ক্লান্ত। আজ সকালে বেরোনোর খুব একটা তাড়া ছিল না, তাই একটু রিল্যাক্সড ওয়েতে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম ভ্যাটিকান সিটির উদ্দেশ্যে। তো আমরা প্রথমে যাব হচ্ছে ভ্যাটিকান দেখতে। ভ্যাটিকান দেখা হয়ে গেলে তারপরে কলোসিয়াম দেখার পরে তারপরে ওই ট্রেভি ফাউন্টেন। লাঞ্চটা ভ্যাটিকানের পরে। আজ আমরা দেখতে চলেছি বিশ্বের সবচেয়ে ছোট স্বাধীন রাষ্ট্র ভ্যাটিকান সিটি। আয়তনে মাত্র 44 হেক্টর হলেও ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্বের দিক থেকে এর গুরুত্ব অপরিসীম। এখানেই বাস করেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ। ঢোকার মুখে বেশ ভিড় ছিল। সারা বিশ্ব থেকে আগত লোক পায়ে পায়ে চলেছে ভ্যাটিকান সিটির দিকে। প্রথমেই আমরা এলাম বিশাল সেন্ট পিটার স্কোয়ারে। চারিদিকে সারিবদ্ধ বিশাল স্তম্ভ, মাঝখানে সুউচ্চ ওবেলিস্ক আর হাজার হাজার মানুষের উপস্থিতি। পুরো পরিবেশটাই ছিল এক অন্যরকম অনুভূতির। এরপর দেখলাম বিশ্বের অন্যতম বৃহৎ গির্জা সেন্ট পিটার্স ব্যাসিলিকা।
রেনেসাঁ যুগের এই অনন্য স্থাপত্য শুধু ধর্মীয় নয়, শিল্প আর ইতিহাসের এক অসাধারণ নিদর্শন। এখানকার প্রতিটি দেয়াল, প্রতিটি ভাস্কর্য আর প্রতিটি কারুকাজ যেন শত শত বছরের ইতিহাসের কথা বলে। চলেছি সেই ওয়ান্ডার অফ দি ওয়ার্ল্ড কলোসিয়ামের দিকে। ভ্যাটিকান সিটির আধ্যাত্মিক পরিবেশ উপভোগ করে আমরা চলে এলাম বিশ্বের আর এক অন্যতম বিখ্যাত ঐতিহাসিক স্থাপনা কলোসিয়াম। প্রায় 2000 বছর আগে নির্মিত এই বিশাল অ্যাম্পিথিয়েটারে একসময় হাজার হাজার দর্শকের সামনে গ্ল্যাডিয়েটরদের যুদ্ধ, বন্য পশুর সঙ্গে লড়াই এবং নানা ধরনের প্রদর্শনী অনুষ্ঠিত হতো। এত শতাব্দী পরেও এই বিশাল স্থাপত্যের সামনে দাঁড়িয়ে সত্যি মনে হচ্ছিল যেন ইতিহাসের পাতায় ফিরে গেছি। সন্ধে হয়ে এসেছিল, কলোসিয়ামের দেওয়ালের আলোগুলো জ্বলে উঠেছিল। কলোসিয়ামের চারপাশে ঘুরে সেই প্রাচীন রোমান সভ্যতার গৌরব যেন আরো কাছ থেকে অনুভব করলাম। ভাবতেও অবাক লাগে, এত বছর আগেও মানুষ এরকম অসাধারণ স্থাপত্য নির্মাণ করতে পেরেছিল। এরপর আমাদের গন্তব্য ছিল রোমের সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি, ট্রেভি ফাউন্টেন। বারোক স্থাপত্যে নির্মিত এই অপূর্ব ঝর্ণাটি শুধু তার সৌন্দর্যের জন্যই নয়, একটি মজার বিশ্বাসের জন্য সারা বিশ্বে বিখ্যাত। বলা হয়, যদি কেউ ডান হাতে একটি কয়েন বাম কাঁধের উপর দিয়ে এই ফাউন্টেনে ছুঁড়ে ফেলে, তাহলে নাকি সে আবার একদিন রোমে ফিরে আসতে পারবে। আমরাও সেই প্রথা মেনে একটা ইউরো ছুঁড়ে দিলাম। কে জানে, হয়তোবা আবার কোনো একদিন ফিরে আসবো এই ইতিহাসের শহরে। এভাবেই শেষ হলো আমাদের রোম সফর, আর তার সঙ্গে শেষ হলো 18 দিনের 10টি দেশের অবিস্মরণীয় ইউরোপ ভ্রমণ। নেদারল্যান্ডসের টিউলিপ বাগান, প্যারিসের আইফেল টাওয়ার, সুইজারল্যান্ডের বরফ ঢাকা পাহাড়, অস্ট্রিয়ার অসাধারণ প্রকৃতি আর ইতালির ইতিহাস। প্রতিটি মুহূর্তে আমাদের জীবনের অমূল্য স্মৃতি হয়ে থাকবে। এই পুরো যাত্রায় যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।